সম্পর্কে একটু জানলাম। এখন আমি দর্শনের যে ফার্স্ট লেকচার, এটা যেহেতু আমাদের প্রথম ক্লাস, অন্ততপক্ষে আমাদের কিছু বিষয় আমাদের আজকে ক্লাস নেওয়া জরুরি। হ্যাঁ, কিছু কথা বলা দরকার। আমি তোমাদের সাথে কথা বলবো। তো দর্শন কি সেটা আমরা মোটামুটি সবাই জানি। আমি এমসিকিউ তে যাব, তবে কিছু অন্তত তোমাদের একটু বলে কিছু জিনিস দেখানো দরকার। তো মেইনলি আমরা একটু মিউট হয়ে থাকবো। হ্যাঁ, একটু মিউট করে রাখবে। ওকে। তো এখন আমার কথা শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা স্যার যাচ্ছে। কথা শুনতে আচ্ছা পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? একটু ডানে বা বাম দিকে একটু স্লাইড করো, টান দাও। ডান দিকে বা বাম দিকে একটু টান দাও, যেমন গ্যালারিতে তোমরা একটা ছবি দেখার পর আরেকটা ছবি দেখতে যেমন করে টান দাও না, ওইভাবে একটু টান দাও ডান দিকে বা বাম দিকে। জি টান স্যার, দিলে, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ টান দিলে দেখতে পাবে। হুম। তো মেইনলি আমাদের যে বিষয়গুলো এখানে, তো মূল আমাদের সাবজেক্টটা হচ্ছে দর্শন। দর্শন শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি? দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলসফি। তো দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ফিলসফি। ফিলসফি শব্দটি দুটো কি শব্দ তোমরা তো সবাই জানো, দুটো গ্রিক শব্দ। কি থেকে এসেছে? ফিলস এবং সোফিয়া থেকে। ফিলস এবং সোফিয়া থেকে। ফিলস শব্দটির অর্থ হচ্ছে, ফিলস শব্দ এই এই দুটো কিন্তু এরা গ্রিক ওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে, এই দুটোই হচ্ছে গ্রিক ওয়ার্ড। তো এই দুটো গ্রিক ওয়ার্ড, এটার ইংরেজি এটা এর অর্থ হচ্ছে লাভিং। ফিলস শব্দের অর্থ হচ্ছে লাভিং, এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে উইজডম। তো এই ফিলোসফি শব্দটির অর্থ হচ্ছে, অ্যাকচুয়ালি ফাইনাল যদি আমরা করি, সেটি হচ্ছে লাভিং অফ উইজডম। তার মানে প্রজ্ঞার প্রতি ভালোবাসা। লাভিং অফ উইজডম মানে কি? প্রজ্ঞার প্রতি ভালোবাসা। এই উইজডম শব্দটি মূলত এইটার সমার্থক শব্দ জ্ঞান বা প্রজ্ঞা। তবে উইজডম, নলেজ শব্দটির অর্থ জ্ঞান। উইজডম শব্দটি আসলে প্রজ্ঞা অর্থেই বেশি কি করা হয়, ব্যবহৃত হয়ে থাকে। তো ফিলস এবং সোফিয়া, এটা লাভিং অফ উইজডম মানে প্রজ্ঞার প্রতি যে ভালোবাসা। মূলত প্রজ্ঞার প্রতি যে ভালোবাসা, তাকেই বলা হয় দর্শন। প্রজ্ঞার প্রতি ভালোবাসাকেই বলা হয় দর্শন। মানে দর্শন শব্দটির অর্থ হচ্ছে প্রজ্ঞার প্রতি ভালোবাসাই হচ্ছে দর্শন। আর গ্রিক দার্শনিক পিথাগোরাস, হুম, নিজে প্রজ্ঞা অনুসারী ছিলেন বলে তিনি এই সুখ্যাতি লাভ করেছিলেন। তো এই পিথাগোরাস প্রজ্ঞা অনুসারী ছিলেন বলেই সুখ্যাতি লাভ করেছিলেন এবং দার্শনিক হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। তো অ্যাকচুয়ালি মূলত প্রজ্ঞা প্রীতি, হ্যাঁ প্রজ্ঞা প্রীতি হচ্ছে দর্শন। প্রজ্ঞা প্রীতি, প্রীতি মানে কি? ভালোবাসা। প্রজ্ঞা প্রীতিকেই আমরা কি বলবো? দর্শন বলবো। আর যিনি প্রজ্ঞা প্রেমিক, তাকে আমরা কি বলবো? প্রজ্ঞা প্রেমিক। প্রজ্ঞা প্রেমিককে আমরা কি বলবো? প্রজ্ঞা প্রেমিককে আমরা দার্শনিক বলবো। হ্যাঁ, প্রজ্ঞা প্রেমিক হচ্ছে দার্শনিক। তো এখানে উম, যেটা উম, আমরা এখানে ফিলোসফি শব্দটির, হ্যাঁ এটা ব্যুৎপত্তিগত অর্থ ইংরেজির দিক দিয়ে আমরা অ্যানালাইসিস করলাম। তো এখন আমরা যে বিষয়টিকে অ্যানালাইসিস করব সেটি হচ্ছে, ফিলোসফি শব্দটির বাংলা হচ্ছে, আমরা জানি দর্শন। তো এই দর্শন শব্দটি, ফিলোসফি দর্শন শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। দর্শন শব্দটি কি থেকে এসেছে? দর্শন শব্দটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। হ্যাঁ, দর্শন শব্দটি সংস্কৃত শব্দ।
তো সংস্কৃত দর্শন মানে অ্যাকচুয়ালি দেখা, কিন্তু এই দেখা এই দেখা বলতে সাধারণ দেখাকে বোঝায় না। এই দেখার মধ্যে মিল মানে একটু পার্থক্য রয়েছে এখানে। দর্শন শব্দটির অর্থ হচ্ছে প্রকৃত তত্ত্ব বা সত্তাকে দর্শন। হ্যাঁ, প্রকৃত সত্তা বা তত্ত্ব দর্শনটাই হচ্ছে তত্ত্বকে দর্শন মানে দেখাই হচ্ছে দর্শন অর্থ ব্যবহার করা হয়েছে। প্রকৃত সত্তা বা তত্ত্বকে দেখাকে, হ্যাঁ, কি বলা হবে? দেখাকে দর্শন মানে ওই দেখা বলা হবে। তো এখানে অনেক সময় তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, স্যার প্রজ্ঞা কি? অ্যাকচুয়ালি জ্ঞানের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যায়, জ্ঞানের কিন্তু দুই ধরনের জ্ঞান। ভালো জ্ঞান হতে পারে, আমি যেটা মনে করি, একটা জ্ঞান ভালো হতে পারে, একটা জ্ঞান মন্দ জ্ঞান হতে পারে। তো ভালো জ্ঞান যে কাজ হচ্ছে মানুষের কল্যাণ মঙ্গলের পথ দেখানো, আর খারাপ জ্ঞান বা মন্দ জ্ঞান এটা হচ্ছে মানব সভ্যতা ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের মারণাস্ত্র, রাসায়নিক জীবাণু, মানে রাসায়নিক যে অস্ত্রগুলো এখন তৈরি করা হয়েছে, এইগুলো আসলে মানব সভ্য পারমাণবিক বোমা, এগুলো হচ্ছে মন্দ জ্ঞান। হুম, এই মন্দ জ্ঞান। তো অ্যাকচুয়ালি প্রজ্ঞা বলতে যথার্থ জ্ঞান বা জ্ঞানের সারসত্তা বা মঙ্গলজনক জ্ঞানকে বোঝায়। তো সংক্ষেপে আমরা বলতে পারি প্রজ্ঞা বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে জ্ঞানের সারসত্তা, এসেন্স অফ নলেজ। হ্যাঁ, মানে জ্ঞানের সারসত্তাকে প্রজ্ঞা বলা হয় বা উইজডম বলা হয়। জ্ঞানের সারসত্তা, এসেন্স। হ্যাঁ, এসেন্স মানে সারসত্তা। যেমন আখের সারসত্তা হচ্ছে একদম আখের রসটুকুই হচ্ছে ওইটার নির্যাস। হ্যাঁ, সারসত্তা। তো জ্ঞানের যে নির্যাস সেটাই হচ্ছে প্রজ্ঞা। মানে জ্ঞানকে একদম মানে যদি আমরা কি করি, যেটাকে একদম বিশ্লেষণ করে সংশ্লেষণ করে ওখান থেকে যতটুকু, হ্যাঁ, মানুষের কল্যাণ মঙ্গলের পথ দেখাতে পারবে, সেটাই হচ্ছে, সেটাকে আমরা প্রজ্ঞা বলবো। আর এই প্রজ্ঞাকে যিনি ভালোবাসেন বা প্রজ্ঞা প্রেমিক, তিনি হচ্ছেন দার্শনিক। হুম, আর প্রজ্ঞা প্রীতিকেই আসলে কি বলা হবে? দর্শন বলা হবে। তো দর্শন জিনিসটা হচ্ছে একটা ব্যাপক, হ্যাঁ, দর্শন অন্যান্য সাবজেক্টের সাথে দর্শনের কিন্তু বেশ একটা আহ, মানে আমরা যদি বলি যে পরিধি পরিসর অনেক অনেক বেশি। এটা কোনো নির্দিষ্ট একটা বিষয় বা নির্দিষ্ট একটা বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত না। দর্শনের পরিধি, পরিধি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় এখানে? আমাদের 1 নম্বর শিরোনামে রয়েছে যে দর্শনের প্রকৃতি এবং পরিধি। তো প্রকৃতি, পরিধি, বিষয়বস্তু, এইগুলো যদি আমরা কথা বলতে চাই, একটা সাবজেক্ট যেমন মানে রসায়ন শুধুমাত্র রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করে। বিজ্ঞানের পদার্থবিদ্যা বা পদার্থবিজ্ঞান, ফিজিক্স, যেটাকে ফিজিক্স বলা হয়, সেটা মানে দ্রব্য সমূহের মধ্যে যে সব যে বিষয়গুলো, যে তাদের গঠন প্রকৃতি বৈশিষ্ট্য, হ্যাঁ, পদার্থের গঠন প্রকৃতি বৈশিষ্ট্য, এগুলোর আলোচনার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মানব ইতিহাসের বা মানব এই সভ্যতার বা মানব এই জগতে এমন কোনো বিষয় নেই যার মধ্যে দর্শন নেই। দর্শন একটা সামগ্রিক একটা বিষয়, এমন একটা, এর প্রকৃতি এবং পরিধির আসলে ওইভাবে কোনো সীমা পরিসীমা নেই। পৃথিবীর প্রত্যেকটা বিষয়ের মধ্যেই দর্শন রয়েছে। যেমন বিজ্ঞানের মধ্যে দর্শন রয়েছে, বিজ্ঞানের দর্শন, ঠিক তেমন ভাবে সাহিত্যের মধ্যেও দর্শন রয়েছে, সাহিত্য দর্শন। আবার যদি আমরা বলি যে শুধু সাহিত্যের মধ্যে প্রযুক্তির দর্শনও রয়েছে। তো এই জন্যে আবার আমরা যদি জানি, তোমরা যারা অনার্স মাস্টার্স পড়েছো, তোমরা কিন্তু ফিলোসফি, তোমাদের এটা ফিলোসফি অফ রিলিজিয়ান সবাই কম বেশি পড়েছো। ধর্ম দর্শন, হ্যাঁ, এখানে ফিলোসফি অফ রিলিজিয়ান যে থাউলেসের, হ্যাঁ, তারপরে হচ্ছে এই বইগুলো তোমরা পড়েছো। তো এখানে কিন্তু ধর্মের মধ্যেও দর্শন রয়েছে, সাহিত্যের মধ্যে দর্শন রয়েছে, বিজ্ঞানের মধ্যে দর্শন রয়েছে, চিকিৎসা শাস্ত্রের মধ্যেও দর্শন রয়েছে, নীতি নৈতিকতার বিষয়গুলোও কিন্তু জড়িত দর্শনের। তো অ্যাকচুয়ালি মানব সভ্যতার বিকাশের যে বিষয়, এই বিষয়ের এমন কোনো বিষয় নেই যার মধ্যে কি
যার মধ্যে দর্শন নেই। দর্শন সবকিছুর মধ্যে রয়েছে। তো দুনিয়াতে যখন একটা সময় মানুষের জ্ঞান চর্চা বা জ্ঞান বিজ্ঞানের বিকাশটা শুরু হলো, এই বিকাশের পর্যায়ে মানুষ যে লেখাপড়া যে অনুসন্ধান মানে বিজ্ঞানের তখন যাত্রা শুরু হয় নাই, দর্শনের যাত্রা শুরু হয়েছিল প্রথম থেকে। এই এই জীবন এবং জগৎ সম্পর্কে প্রথম প্রশ্নটা করেছিলেন থেলিস। তিনি বলেছিলেন যে এই জগতের উৎপত্তি কিভাবে হলো। এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছিলেন যে এই জগতের উৎপত্তি পানি থেকে হয়েছে এবং পানি থেকে লয় হয়ে যাবে সবকিছু। তো এভাবে দেখো, থেলিসকে বলা হয় পাশ্চাত্য দর্শনের জনক। হ্যাঁ, মাইলেসীয় দার্শনিক থেলিস। তো থেলিস সর্বপ্রথম প্রশ্ন করেছিলেন। তো থেলিসকে পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় এই কারণে যে থেলিস পানিকে জগতের আদি উপাদান বলছেন এই জন্য না, বরং এই জীবন এই বিশ্ব জগৎ সম্পর্কে তিনি প্রথম প্রশ্ন উত্থাপন করেছিলেন, এই জগতের সৃষ্টি কিভাবে হলো বা এই জগতের মূল উপাদান আদি উপাদান কি। তো দর্শনের যাত্রা মূলত শুরু হয়েছিল যে মানুষের অনন্ত জিজ্ঞাসা থেকে। মানুষের অনন্ত এই যে পৃথিবী, এই বিস্ময়কর পৃথিবীর চারিদিকে যখন মানুষ তাকায় অবলোকন করে, তখন সে বিস্মিত হয়ে পড়ে। তার চারপাশের দিকে তাকানোর পর তার মনে হয়, আমি এই পৃথিবীতে কিভাবে এলাম, এই পৃথিবী কিভাবে তৈরি হলো, এই পৃথিবী কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে দিবারাত্রি আহ্নিক গতি বার্ষিক গতি, কিভাবে দিনের পরে রাত হচ্ছে, কিভাবে সূর্য এরকম উদিত হচ্ছে, আবার কিভাবে অস্ত যাচ্ছে, আবার পৃথিবী কিভাবে ঘুরছে। এসব নানা ধরনের প্রশ্ন মানুষের মনে উদয় হয়। মানুষ স্বভাবতই মানে কৌতূহলী একটা জীব। সবকিছু সম্পর্কে তার মধ্যে রয়েছে হ্যাঁ একটা মানে অজানাকে জানার প্রতি একটা দুর্নিবার আকর্ষণ। এই আকর্ষণ মেটাতে গিয়েই কিন্তু দর্শনের যাত্রা শুরু হলো এবং দর্শন চর্চা। এখানে হয়তো এখন আমরা দর্শনকে অনেকে দর্শন সম্পর্কে নাম শুনলে হয়তো একটু নাক সিটকানো ভাব আছে, কিন্তু দুনিয়ার দর্শনের মাধ্যমেই কিন্তু সমস্ত আলাপ আলোচনা বা বিজ্ঞানের সবকিছুর কি হয়েছিল যে যাত্রা, আগে বিজ্ঞানের যাত্রা শুরু হওয়ার আগে দর্শন থেকেই কিন্তু বিজ্ঞানের সৃষ্টি। হ্যাঁ, তো এই কারণে বলা হয় তাকে ফিলোসফি ইজ দ্য সায়েন্স অফ অল সায়েন্সেস বা ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস এরকম বলা হয়। হ্যাঁ, এজন্যে দেখো, যদি আমরা বলি যে বিভিন্ন শাখা যেমন রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানের জনককে বলতে পারবে? এরিস্টটল। সমাজবিজ্ঞানের জি জনক স্যার। কে? সমাজবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানের জন্য অগাস্ট কোর্ট। অগাস্ট কোর্টও কিন্তু একজন দার্শনিক। হ্যাঁ, দার্শনিক, হ্যাঁ। অগাস্ট কোর্টও কিন্তু একজন দার্শনিক। হ্যাঁ, পিথাগোরাস, এই যে পিথাগোরাসের কথা বললাম, পিথাগোরাস তো দার্শনিক। কিন্তু এমন কেউ আছে জি। যে পিথাগোরাসের উপপাদ্য করে নাই এস স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি মনে স্কোয়ার, পড়ছে। হ্যাঁ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, করো না এমন কেউ আছো? আবার আইসিটি যারা পড়ছো, আইসিটিতে যে ডিমর্গানের যে এগুলো রয়েছে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, লজিক গেট, এগুলো কিন্তু সবকিছু, এই যে কম্পিউটার চলে কিন্তু লজিকের উপর ভিত্তি করে। হ্যাঁ, লজিক, লজিক ইউনিট যেটাকে বলা হয়, এই লজিকটার উৎপত্তি কিন্তু দর্শন থেকে। তো দর্শন কিন্তু সবকিছুর মধ্যেই আছে। হুম, when philosophy discuss about society, that subject is called sociology. When philosophy discuss about politics and the state, then its name is political science. When philosophy discuss about religion, then its name is uh, philosophy of religion. হ্যাঁ, এইভাবেই সবকিছুর মধ্যে দর্শন রয়েছে। দর্শন ছাড়া আসলে জীবন চলে না। তো আমরা না জেনেই অনেক বিষয় অনেক কিছু সম্পর্কে মন্তব্য করে থাকি, যেটা অ্যাকচুয়ালি ঠিক না। দর্শন মানুষের চিন্তাকে করে মুক্ত। দর্শন একটা জিনিসকে নানা আঙ্গিকে নানা দিক দিয়ে দেখানোর চেষ্টা করে। দর্শনের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু অ্যাকচুয়ালি সত্য, জ্ঞান, সত্যের উপলব্ধি, প্রকৃত সত্তা মানে সত্য, এই সত্তাকে উপলব্ধি করাই দর্শন। তো আমরা এখন দর্শন সম্পর্কে যদি আমরা বলি, যে সাধারণ যে সংজ্ঞা সেটা হচ্ছে যে বিদ্যা অন্ধকার মানে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস থেকে মুক্ত হয়ে স্বাধীন চিন্তা ভাবনা বিচার বিশ্লেষণের মাধ্যমে এই
জগতে, এই জগৎ এবং এই জগতের এর সাথে সম্পর্কিত মানুষের বিভিন্ন মৌলিক সমস্যাগুলি গুলো নিয়ে আলোচনা করে এবং সেগুলোর একটা সেই সেই সমস্যাবলীর স্বরূপ অনুসন্ধান এবং সেগুলোর একটা যৌক্তিক সমাধানের যে প্রচেষ্টা, সেটাকেই কি বলা হয়ে থাকে, সেটাকেই দর্শন বলা হয়ে থাকে। তো এখন আমরা দর্শন সম্পর্কে মোটামুটি একটু জানলাম। তো দর্শনের উৎপত্তি সম্পর্কে যদি আমরা বলি যে কিভাবে অরিজিন অফ ফিলসফি, ফিলসফির উৎপত্তি কিভাবে হলো, সেটা সম্পর্কে যদি আমরা একটু কথা বলি, তাহলে আমাদের বলতে হবে যে দর্শনের উৎপত্তি কিন্তু আমি তখনই বলেছি যে মানুষের কৌতূহল থেকেই দর্শনের উৎপত্তি। কোথা থেকে? দর্শনের উৎপত্তি হচ্ছে কৌতূহল। মানুষের মন সবসময় কি অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়, হ্যাঁ, তারপরে রহস্যকে জয় করতে চায়। তো অ্যাকচুয়ালি এইগুলো থেকেই মূলত দর্শনের উৎপত্তি। হ্যাঁ, যদিও দর্শনের উৎপত্তি তোমাদের সিলেবাসে নাই, তবে আমি কিছু জিনিস তোমাদের জানা দরকার। হুম, কিছু জিনিস অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, জানতে হবে। তো এখন মানুষের কৌতূহল থেকে কিন্তু দর্শনের যাত্রা শুরু হয়। কৌতূহল, কৌতূহল থেকে দর্শনের সৃষ্টি হয়। তারপরে হচ্ছে যেসব মানুষের যে উদগ্র বাসনা ও জ্ঞান স্পৃহা থেকে দর্শন, সত্যের দ্বার উদ্ঘাটন করতে, মানে এভাবে দর্শনের উৎপত্তি হয়। বিস্ময়, সংশয়, বিস্ময়, সংশয় ও জীবনের প্রয়োজন থেকে দর্শনের উৎপত্তি হয়। তো অ্যাকচুয়ালি কৌতূহল, ওই যে আমি প্রথমে বলেছিলাম মানুষের মন সবসময় কি চায়, অজানাকে জানতে চায়, অদেখাকে দেখতে চায়। আর এই অজানাকে জানা এবং অদেখাকে দেখতে গিয়ে কিন্তু দর্শনের উৎপত্তি হয়। এগুলো সবাই লেখো। তারপরে হচ্ছে এই যে নতুন নতুন কোনো কিছু সম্পর্কে জানা, এই দুনিয়া কিভাবে সৃষ্টি হলো, এই এই পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এই পৃথিবীর কিভাবে মানুষ, মানে একটা রহস্য শেষ হলে আবার নতুন করে আবার একটা রহস্যের উৎপত্তি হয়। এই রহস্য উৎপত্তি বা এই রহস্যগুলোকে জানার জন্যও কিন্তু দর্শনের উৎপত্তি হয়। তো অ্যাকচুয়ালি মানুষের যে উদগ্র বাসনা এবং জ্ঞান স্পৃহা, জ্ঞানের প্রতি কিন্তু মানুষের একটা, মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। হিন্দু ধর্মে বলা হয়েছে মানুষ হচ্ছে অমৃতের পুত্র। তো কিভাবে মানুষ, হ্যাঁ, নিজে চুপচাপ বসে থাকে অন্যান্য যে প্রাণী থেকে? মানুষের পার্থক্য রয়েছে, সৃষ্টিকর্তা আমাদেরকে বুদ্ধিবৃত্তি দিয়েছেন, শুধুমাত্র জীবনই দিয়েছেন এমনটা না। তো এই উদগ্র বাসনা থেকে কিভাবে মানুষের মনে কিন্তু নানা সময় নানা ধরনের প্রশ্ন দোলা দেয়। হ্যাঁ, অজস্র প্রশ্ন, মানে যে সাধারণ শিশু পর্যন্ত কি করে মানুষকে বলে, তোমরা তোমরা যারা ইতিমধ্যেই, হ্যাঁ, সন্তানের মা বাবা হয়ে গিয়েছো, তোমরা জানো যে ছোট ছোট শিশুরা বারবার প্রশ্ন করতে থাকে, আমাদেরকে প্রশ্ন করে এটা কিভাবে হলো, ওইটা কিভাবে হলো। এই জানা থেকেই কিন্তু দর্শন উৎপত্তি হয়। এই রহস্য ভরা এই জগৎ, এই সৃষ্টি জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এগুলো সম্পর্কে জানা থেকেই কিন্তু দর্শনের যাত্রা শুরু হয়েছে বা দর্শন জানতে চাই। আর দর্শন মানে হচ্ছে সত্যের দ্বার উদ্ঘাটন করা, সত্যকে জানা, প্রকৃত সত্তা উপলব্ধি করা বা প্রকৃত তত্ত্বকে দেখা। দর্শন মানে আমরা জানি দর্শন মানে দেখা, কিন্তু এই দর্শন মানে শুধু চর্ম চক্ষু দিয়ে, শুধু এই যে আমাদের এই চামড়ার চোখ দিয়ে দেখা কোনো জিনিস, সেটা না। বরং এই দর্শন বলতে বোঝানো হয়েছে আরো গূঢ়ভাবে যে প্রকৃত বস্তুর প্রকৃত স্বরূপ সম্পর্কে জানা, বস্তুর প্রকৃত তত্ত্ব সম্পর্কে জানা, সেটাই হচ্ছে দর্শন। এবং সেটা সম্পর্কে জানতে গিয়ে মানুষ কিন্তু কি চুপচাপ কোনো কিছু বসে বসে থাকে না। মানুষ সব সময় কি করেছে, চিন্তা করেছে। হ্যাঁ, দর্শন
আমাদেরকে মানে বারবার বিভিন্ন কোনো কিছু সম্পর্কে আমাদেরকে জানতে উৎসাহী করে তুলেছে। তো এই জন্য এগুলোই দর্শন। তো বিস্ময় সংশয় জীবনের প্রয়োজন থেকেই দর্শনের উৎপত্তি হয়েছে। হ্যাঁ, দেখো আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে চারিদিকে শুধু দ্বন্দ্ব, সংঘর্ষ, হ্যাঁ, দ্বন্দ্ব, সংঘর্ষ, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্ত ক্ষেত্রে একটা যুদ্ধান্দেহী একটা অবস্থা, পরিবেশ পরিস্থিতি। সমগ্র মানুষের দেখো আজকে জ্ঞান বিজ্ঞানের হ্যাঁ মানে চূড়ান্ত যে সীমায় মানুষ অবস্থান করছে। মানুষের জীবনে আসলে কি নেই? গত 100 বছরের মধ্যে মানুষের ইতিহাস, মানব ইতিহাস একদম পরিবর্তন হয়ে গিয়েছে। মানুষের কাছে এখন এমন এমন জিনিসপত্র রয়েছে যা গত 100 বছরে মানুষ কল্পনায়ও যেগুলো আনতে পারেনি সেই সব জিনিসপত্র আছে। কিন্তু তারপরেও কি মানুষ, আমরা যদি একটু ভেবে দেখি, তারপরেও কি মানুষ আসলে সুখে আছে? মানুষ কি ভালো আছে? আমার তো মনে হয় না। মানুষের হাতে যতই তুমি এত অ্যাডভান্সমেন্ট টেকনোলজির দিক দিয়ে, মানুষের কিন্তু চারিদিকে প্রতি পদে পদে মানুষের মধ্যে কিন্তু একটা হাহাকার। এই মানব সভ্যতার মধ্যেও মানুষ এত কিছুর মধ্যেও, এত সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যেও, এত সামাজিক মাধ্যমের মধ্যেও মানুষ কিন্তু চরমভাবে একাকিত্বতায় ভুগছে। মানুষের মধ্যে এত পরিমাণ ডিপ্রেশন হ্যাঁ মানে বেড়ে গিয়েছে যে দেখো মানে প্রেশার বা স্ট্রোক বা হার্ট অ্যাটাক এখন যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এমনটা কিন্তু আগে কিন্তু এমন ছিল না। এখন দেখো যে 30, 35, 40 বছরের মানুষও হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে ডিপ্রেশনে মানুষ মারা যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে? বিজ্ঞান মানুষকে মানে মানুষের জীবনে হ্যাঁ এনেছে বেগ, কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। এরকম একটা কথা প্রচলিত রয়েছে, বিজ্ঞান জীবনে এনেছে বেগ কিন্তু কেড়ে নিয়েছে আবেগ। মানুষের মধ্যে আজকে আবেগ অনুভূতির কোনো ছিটে ফোঁটা নেই। কিছুদিন মানুষ মানুষকে, জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারছে, মানুষ মানুষকে হাতুড়ে দিয়ে, হ্যাঁ একজন রিক্সাওয়ালা আমি সেদিন দেখলাম যে মানুষ একটা রিক্সার জন্য হাতুড়ি দিয়ে তার মাথায় বাড়ি মেরে, তাকে মেরে তার রিক্সাটা নিয়ে পালিয়ে যাচ্ছে। একটা রিক্সার মূল্য মানুষের জীবনের থেকেও বেশি হয়ে গেল। তো এই যে ভোগবাদী মন মানসিকতা, এই যে রক্ত লোলুপ যে চিন্তা ভাবনা, হ্যাঁ এই যে লোভাতুর সমাজ, এই সমাজের কিন্তু এখানে কিন্তু নীতি নৈতিকতা দর্শনের চর্চা নেই বলে এই প্রতি পদে পদে আজকে কিন্তু আমাদের এটা মানে এটা একটা সত্যিকার অর্থে দাবি যে নৈতিক শিক্ষাটা যদি দেওয়া যেত আলাদা করে স্কুল কলেজে, নৈতিক শিক্ষার কিন্তু খুব দরকার। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো স্যার ধর্ম শিক্ষা তো আছে। হ্যাঁ, ধর্ম শিক্ষা আছে ধর্মের, কিন্তু আলাদা করে যদি নীতি নৈতিকতার উপরেই যদি একটা স্কুল কলেজে শিক্ষার্থীদের জন্য একটা সিলেবাস সে অন্তর্ভুক্ত করা হতো, আমার তো মনে হয় বিসিএস এর নীতি নৈতিকতার চ্যাপ্টার ইনক্লুড করার থেকে আমাদের আসলে দরকার ছিল স্কুল পর্যায়ে নীতি নৈতিকতার এই চর্চাটা। তো যাই হোক, এই যে বিস্ময় সংশয় জীবনের প্রয়োজন, হ্যাঁ এইগুলো থেকে আহ এই এই প্রয়োজন থেকে দর্শনের উৎপত্তি হয়েছে, আধ্যাত্মিক প্রেরণা। যে আসলে আর এইগুলোর মাধ্যমে দর্শনের উৎপত্তি হয়েছে। তো দর্শন সম্পর্কে কি সেটা সম্পর্কে আমরা মোটামুটি জেনেছি, জানার চেষ্টা করেছি দর্শনের উৎপত্তি কিভাবে হলো। তো এখন মূলত দর্শনের যে স্বরূপ, এই স্বরূপটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো অ্যাকচুয়ালি দর্শনের স্বরূপ যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে দর্শন তো কি সেটা সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু দর্শনের স্বরূপ জানতে হলে দর্শনকে আলোচ্য বিষয়ের দিক দিয়ে জানতে হবে, লক্ষ্যের দিক দিয়ে জানতে হবে, এবং আমাদের দর্শনের লক্ষ্য কি, দর্শনের প্রয়োজনীয়তা কি। তো দর্শন মানে হচ্ছে, আমরা যদি বলি যে অনেকে মনে করে বিজ্ঞানের পরিসীমা যেখানে, বিজ্ঞানের আলোচনা যেখানে শেষ, দর্শনের আলোচনা সেখান থেকে শুরু। বিজ্ঞানের দর্শনের আলোচনার পরিধি বিজ্ঞানের থেকেও অনেক ব্যাপক। হ্যাঁ, তো বিজ্ঞানের জ্ঞান হচ্ছে খন্ড খন্ড, দর্শনের জ্ঞানটা হচ্ছে অখণ্ড। অখণ্ড ভাবে যে কোনো বিষয়কে জানতে চাই। হ্যাঁ, বিজ্ঞান যেমন ধরো একটা দিক নিয়ে, যে ধরো মানুষের রসায়ন শাস্ত্র শুধু ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করছে, পদার্থবিজ্ঞান
তো এখানে ওভারঅল একটা দ্রব্য, একটা জিনিস সম্পর্কে জানার চেষ্টা করা হয়। তারপরে দর্শনের লক্ষ্য থাকে হচ্ছে আহ মানুষের লক্ষ্য বা উদ্দেশ্যের দিক দিয়ে যদি আমরা বলি, যে দর্শনের লক্ষ্য হচ্ছে আসলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অখণ্ড রূপ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ক্ষুদ্র ক্ষুদ্র বা বিশেষভাবে না জেনে অখণ্ড ভাবে জানার যে চেষ্টা, এই বিশ্ব বা জীব জগতের প্রকৃতি মানে মানে প্রকৃত স্বরূপ কি, এর উৎপত্তি, এর অবস্থান, বস্তুর অন্তঃসত্ত্বা, এই জগতের পেছনে যে মৌলিক নীতি, এই মৌলিক নীতিগুলো, হ্যাঁ, এগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। তারপরে আমরা যে দেখি যে দর্শনের বিভিন্ন ধরনের পদ্ধতি আলোচনা করা হয়, দর্শনের যে আলোচনার পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, যে জ্ঞান বিদ্যা, জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়, হ্যাঁ, জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে অভিজ্ঞতার ভূমিকা কতটুকু, বুদ্ধির ভূমিকা কতটুকু, সজ্ঞার ভূমিকা কতটুকু, বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে, হ্যাঁ, এগুলো সংগঠনমূলক, মূল্যায়নমূলক। বিজ্ঞান মূলত অভিজ্ঞতামূলক পদ্ধতি এবং নিরীক্ষণ এবং পরীক্ষণের মাধ্যমে কোনো কিছু যাচাই বাছাই করা হয়, কিন্তু দর্শনে কিন্তু আসলে কোনো নিরীক্ষণ পরীক্ষণের পরিবর্তে অ্যাকচুয়ালি এখানে কর্তৃত্বমূলক, প্রাধিকার, সংজ্ঞামূলক বিশ্লেষণী, এই পদ্ধতিগুলো প্রয়োগ করা হয়। জগৎ এবং জীবনের যে অনন্ত জিজ্ঞাসা দর্শনের মধ্যে আমরা দেখতে পাই, এই জগতে কিভাবে সৃষ্টি হলো, এই জগতের পেছনে কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, এই জগতের পরিবর্তন কিভাবে সাধিত হচ্ছে, মানব সমাজের বর্তমানে এই রূপ কিভাবে এলো, এ সম্পর্কে কিন্তু অনেক, যে মানুষ কিভাবে রাষ্ট্র তৈরি করলো, হ্যাঁ, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত যেসব মতবাদ রয়েছে, টমাস হবস, হ্যাঁ, লেভিয়াথান গ্রন্থে আলোচনা করেছেন, জন লকের সম্পত্তি মানে সম্মতি তত্ত্ব, সম্পত্তি তত্ত্ব, এসব বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হয়। তো যে দর্শন মূলত কিন্তু বিশ্লেষণী পদ্ধতির কাজ, বিশ্লেষণে সীমাবদ্ধ, কিন্তু দর্শনের স্বরূপ সম্পর্কে আলোচনা করতে গেলে শুধু বিশ্লেষণ না, সংশ্লেষণকেও কিন্তু জানতে হবে। মৌলিক সমস্যা, যে জগৎ এবং জীবনের সাথে জড়িত যেসব মৌলিক সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত দর্শনের ক্ষেত্রে কি করা হয়ে থাকে, আলোচনা করা হয়ে থাকে। মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যেখানে যা নিয়ে দর্শন কি করে না, দর্শন আলোচনা হয় না। তো আমরা আজকে মোটামুটি বেশ কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা আজকে দর্শনের যে আলোচনার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও একটু জানার চেষ্টা করব। আর অবশ্যই হ্যাঁ, তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে, স্যার আমাদের এমসিকিউ, হ্যাঁ এমসিকিউ এর ব্যাপারে তো ওইগুলো তো আছে, ওগুলো তো আমি দিয়ে দেবো, আগে মূল বিষয়গুলো একটু কথা বলছি, ওগুলো এমসিকিউ ভিত্তিক তোমাদের হবে। তো দর্শনের উম এখানে একটা কথা, রাসেলের যে দর্শন হচ্ছে ধর্মতত্ত্ব এবং বিজ্ঞানের মধ্যবর্তী অনধিকৃত প্রদেশ। বার্টন রাসেল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে বলেছিলেন যে দর্শনটাকে দর্শন হচ্ছে ধর্ম তত্ত্ব এবং বিজ্ঞানের মধ্যবর্তী, ধর্মতত্ত্ব ও বিজ্ঞানের মধ্যবর্তী অনধিকৃত প্রদেশ। তো এই কথাটার কিন্তু একটা মানে আছে, সেটা আমি বলছি। তত্ত্ববিদ্যা, মূল্য সম্পর্কিত দর্শন।
এপিস্টেমোলজি, এক্সিওলজি। তো অ্যাকচুয়ালি আমি এখানে যেগুলো লিখেছি, এখানে দেখো যে দর্শনের যে আলোচনার বিষয়বস্তু। তো দর্শন আসলে কি? দর্শন যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে মূলত দর্শনের আলোচনার বিষয়বস্তু। কিন্তু মানব অভিজ্ঞতার এমন কোনো দিক নেই যেগুলো নিয়ে দর্শন কি করে না, আলোচনা করে না। তো বার্টন রাসেল হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফিতে বলেছিলেন, দর্শন হচ্ছে ধর্মতত্ত্ব এবং বিজ্ঞানের মধ্যবর্তী অনধিকৃত প্রদেশ। অনধিকৃত প্রদেশ মানে ফিলোসফি ইজ দ্য নোম্যান্স ল্যান্ড বিটুইন রিলিজিয়ান এন্ড ফিলোসফি। মানে নোম্যান্স ল্যান্ড বলতে কি বোঝায়? যেমন ধরো বিভিন্ন দুটি রাষ্ট্রের মাঝখানে মধ্যবর্তী একটা অংশ থাকে, যেটাকে নোম্যান্স ল্যান্ড বলা হয়। ওইটা দেখা যাচ্ছে ইন্ডিয়ারও না বা বাংলাদেশেরও না, এই একটা জায়গা, এটাকে নোম্যান্স ল্যান্ড বলা হয়। ওই নোম্যান্স ল্যান্ডটা আসলে এই দর্শন হচ্ছে এরকম একটা বিজ্ঞান আর ধর্মের মধ্যবর্তী দুটো অনধিকৃত একটা প্রদেশ, যে কতগুলো যুক্তি মানে প্রশ্নের যুক্তি সম্পর্কে, যেমন মানে ধর্মতত্ত্বের যুক্তি অচল, আবার বিজ্ঞানও এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে না, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কি করা হয়, দর্শনে আলোচনা করা হয়। আর দর্শন মূলত যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেটি হচ্ছে দর্শনের আলোচ্য বিষয়বস্তু। তো প্রথমে বিশ্বতত্ত্ব, তার মধ্যে থেকে আমরা মূলত যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি, যেমন বিশ্বতত্ত্ব, কসমোলজি। বিশ্বতত্ত্ব মানে, কসমোলজি শব্দটি কসমস থেকে উৎপত্তি হয়েছে, গ্রিক শব্দ। তো কসমস শব্দের অর্থ হচ্ছে অর্ডারড ইউনিভার্স, সুশৃঙ্খল বিশ্বজগৎ। এই বিশ্বজগৎ কিভাবে উৎপত্তি হলো, এই বিশ্বজগতের, হ্যাঁ, কিভাবে এই পরিদৃশ্যমান জগৎ, হ্যাঁ, কিভাবে দেশ কাল জড় প্রাণ মনের সৃষ্টি হলো, এইসব বিষয়গুলো নিয়ে এইগুলো আলোচনা করা হয়, যেমন সৃষ্টিবাদ, বিবর্তনবাদ, দেশ কাল। অন্টোলজি শব্দটি অন্টোস এবং লোগোস থেকে উৎপত্তি হয়েছে। অন্টোস শব্দের অর্থ সত্তা আর লোগোস শব্দের অর্থ হচ্ছে বিদ্যা। সুতরাং অন্টোলজি শব্দটির অর্থ হচ্ছে সত্তা সম্পর্কিত বিদ্যা। তো এখানে একত্ববাদ, সত্তা সম্পর্কে দর্শনের মতবাদগুলো রয়েছে, একত্ববাদ, দ্বৈতবাদ, বহুত্ববাদ, হ্যাঁ, জড়বাদ, অদ্বৈতবাদ, ভাববাদ, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। মনোদর্শনকে আসলে বলা হয় ফিলোসফি অফ মাইন্ড। এখানে মনোদর্শনে মন, একসময় দর্শনে মন বা আত্মাকে একই সমর্থক হিসেবে ব্যবহার করা হতো। এখানে মন বা আত্মার স্বরূপ, দেহ মনের সম্পর্ক, যেমন ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, স্পিনোজার সমান্তরালবাদ, হ্যাঁ, দ্বিপার্শ্ববাদ, ইচ্ছার স্বাধীনতা, আত্মার অমরত্ব, এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এপিস্টেমোলজি বা জ্ঞান বিদ্যা মানে, এখানে জ্ঞানের উৎপত্তি, জ্ঞানের সীমা পরিসীমা, বৈধতা অবৈধতা, হ্যাঁ, জ্ঞানের সত্য, জ্ঞানের উপাদান, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো এখানে পদ্ধতি তত্ত্ব বা মেথোডোলজি বলা হয়, জ্ঞানের স্বরূপ, বিষয়বস্তু, ক্যাটেগরি, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আর মূল্য সম্পর্কীয় বিদ্যা মানে, দেখো, দর্শনের অন্যতম কাজ হচ্ছে মানব সভ্যতার প্রকৃত মঙ্গলের পথ নির্দেশ করা। এখানে বিশ্বতত্ত্ব, তারপরে মনোদর্শন, জ্ঞান বিদ্যার সমস্ত সমস্ত আলোচনা ব্যর্থ হয়ে যাবে যদি সেখানে মূল্যায়ন বিষয়টির অন্তর্ভুক্ত না থাকে। তাই মূল্যবিদ্যা কাজ কি? মূল্যর বিদ্যার আসলে এই জগৎ এবং জীবনের, হ্যাঁ, মূল্যবোধ ধারণ করতে গিয়ে মূল্য বা আদর্শ কি, মূল্যের স্বরূপ কি, মূল্য আত্মগত না বস্তুগত, হ্যাঁ, তারপরে সৌন্দর্য কি, ঈশ্বর, আত্মা, হ্যাঁ, নৈতিকতা, সত্য, সুন্দর, মঙ্গল, ট্রুথ, হ্যাঁ, তারপর বিউটি, তারপরে তোমার হচ্ছে গুডনেস, এগুলো নিয়ে আলোচনা করা হয় এবং এগুলোর নৈতিক মূল্য নিয়েও আলোচনা করা হয়। তো এইসব বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পড়তে হবে। তো আজকে আমরা এগুলোই দর্শনের আলোচনার বিষয়বস্তু। আরো আলোচনার বিষয়বস্তু রয়েছে, যেসব আলোচনার বিষয়বস্তু আসলে সারা মানে এগুলো শেষই করা যাবে না। তো তার মধ্যে থেকে যেসব বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আলোচনা করা হয়েছে। তো এখন আমাদের যে জিনিসটা আমি তোমাদেরকে একটু বলবো সেটি হচ্ছে, হুম, আমাদের সময় আমরা খুব মানে দ্রুত এগোনোর চেষ্টা করব। আর হুম, আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা মূলত আমরা এই লেকচার তাই করেছি। আমরা এইভাবেই যে প্রত্যেকটা কোর্সের যে বিষয়গুলো রয়েছে, যে এই যে আজকের ক্লাসে যে আলোচনা, যেমন দর্শন শব্দটির অর্থ কি, ফিলোসফি শব্দটি, যদি এখন আমি তোমাদের বলি যে ফিলোসফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে,
তখন তোমরা কোনটা আনসার করবে বলো? স্যার গ্রিক শব্দ থেকে এসেছে। তো আমরা এইভাবেই করব। এই যে দেখো যে কে নিজেকে জ্ঞানী না বলে জ্ঞানানুরাগী বলেছিলেন, সক্রেটিস বলেছিলেন দর্শনের জন্ম হয় কোথা থেকে, কৌতূহল থেকে। এভাবেই পড়তে হবে, এইভাবেই আমাদের। তো আমরা মানে এমনি যে টপিক লেকচারেও যাব, আবার এইভাবে আমরা এমসিকিউ অনুযায়ী আমরা ইয়ে করব। তো টপিক গুলো একটু বলে দিলে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, মূল বিষয়গুলো নিয়ে যদি একটু আলোচনা করা হয় তাহলে সে বিষয়গুলো তোমাদের ধরতে সুবিধা হবে। যেমন আমরা যদি বলি, এগুলো আমি যে কথাগুলো বললাম যে অন্টোলজি শব্দের অর্থ কি, তোমার কিন্তু সত্তার বিজ্ঞান বা সত্তা সম্পর্কিত বিজ্ঞান বলে দিতে পারবে। হ্যাঁ, তো ঠিক আছে। তো এমনি আর কারোর কি কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে? আগামী ক্লাসে আমি এই এই লেকচার শিটটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, আগামী ক্লাসে তোমরা এই লেকচার শিটটা পেয়ে যাবে। এখানে পুরা একদম যে অধ্যায় আছে না, এই অধ্যায় অনুযায়ী তোমাদের লেকচার গুলো করা হবে। ধর্ম দর্শনের মধ্যে সম্পর্ক কি, আগে প্রথমে বিস্তারিত কিছু কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলো করার পরে তারপরে ওইভাবে আমরা এ করব। তো তোমাদের কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা এইভাবে প্রত্যেকটা যেমন টপিকে যে যেগুলো আছে সেইগুলো সেই অনুযায়ী, যেমন আমাদের ন্যাচারাল স্কোপ অফ ফিলোসফি, রিলেশন অফ সায়েন্স, হ্যাঁ, বিজ্ঞান ধর্ম জীবনের সাথে যে সম্পর্ক, এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে এখানে আলোচনা আছে, আলোচনা করে আমরা ইয়ে করব। তো তারপর আমি আমি আজকে লেকচার শিট এটা দিয়ে দিচ্ছি। আজকেই দিয়ে আজকেই দিয়ে দিই। হ্যাঁ, তারপরে আগামী ক্লাসে এই লেকচার শিটের বাকি মানে বাকি যে আলোচনাগুলো যেগুলো বাদ রয়েছে সেইগুলো আমরা কথা বলবো। তার কেউ কি কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে করতে পারো। কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের কোচিং ফির বিষয়টা হুম, সম্পর্কে একটু যদি বলতেন। বুঝিনি কোচিং অভিজিৎ। ফির ব্যাপারে একটু বলতেন স্যার। হ্যাঁ হ্যাঁ। আমাদের কোচিং ফি বাবদ ফি বিষয়ে ও, যদি একটু এটা বলতেন। তো আজকে পর্যন্ত একটা আমি দিয়েছিলাম, বলেছিলাম যে আজকে পর্যন্ত হচ্ছে এমনি 2000 টাকা, তা আজ 7 তারিখের মধ্যে দিলে তোমাদের 1500 টাকা দিলেই হয়ে যাবে। আজকে 7 তারিখ, এখানে তো আমি লিখে দিয়েছিলাম। হুম, ও স্যার আমি তো জানতাম না বিষয়ে, সাত তাই তারিখের জন্য আর মধ্যে কি। একটা ইয়ে ছিল কোচিং এর। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আর কি কারোর কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ রাশেদ, অবশ্যই বলো।